ধারা ১০, ১১, ১২ সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নেওয়া দরকার। আমি আপনাদেরকে গল্পের মাধ্যমে একটা উদাহরণ দিব। আচ্ছা, আগে বিষয়টা বলি। স্বাভাবিক যে কথাগুলো রয়েছে এগুলো আমি আর না বলি। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। হ্যাঁ? তো স্বাভাবিক কথাগুলো তো আপনারা সবাই জানেন। একই বিচার্য বিষয়, একই পক্ষ, পক্ষের প্রতিনিধিদের মধ্যে ক্ষমতা সম্পন্ন একই ধরনের আদালতে মোকদ্দমা দায়ের হয়েছে। হুম? তো ২ টা আদালতে ২ টা মোকদ্দমা দায়ের হয়েছে। এখন এটার মধ্যে কোনটা স্থগিত হবে এটা হচ্ছে কোয়েশ্চেন আমাদের। আমাদের ধারা ১০ এ বলা হয়েছে স্টে অফ শুট মোকদ্দমা স্থগিত সম্পর্কে বলা হয়েছে। এবং ১ম যে কথাটা বলা হয়েছে এখানে স্পষ্ট করে বলা হয়েছে নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল অফ এনি স্যুট ইন হুইচ দ্য ম্যাটার ইন ইস্যু ইজ অলসো ডিরেক্টলি, অর্থাৎ কোনো আদালত এরকম কোনো মোকদ্দমার বিচার কার্যক্রম পরিচালনা করবে না। বিচার কার্যক্রম পরিচালনা করবে না মানে এটা স্থগিত রাখবে। এই জন্য এটাকে বলা হয়েছে স্টে অফ শুট। আর এই ধারণাটার সাথে রেস সাবজুডিস নীতির কিছুটা মিল রয়েছে। এই জন্য আমরা ইনফরমালি এটাকে রেস সাবজুডিস নীতিও বলি। বাট মূলত আমাদের দেওয়ানি কার্যবিধির কোথাও রেস সাবজুডিস নীতির কথা বলা হয়নি বা এই ধরনের শব্দ কোথাও ব্যবহার করা হয়নি। ২ টা মোকদ্দমার মধ্যে যে মোকদ্দমার বিচার্য বিষয় প্রথম গঠিত হবে সেই মোকদ্দমাটা চলবে, যে মোকদ্দমার বিচার্য বিষয় পরবর্তীতে নির্ধারণ করা হবে সেই মোকদ্দমাটা স্থগিত হবে। কোন মোকদ্দমা আগে দায়ের হয়েছে বা কোন মোকদ্দমা পরে দায়ের হয়েছে এইটা এখানে বিবেচ্য বিষয় নয়। ধরেন ১-১-২০২৫ আমি একটা মোকদ্দমা দায়ের করেছি ধরেন ইমরানের বিরুদ্ধে খুলনার সহকারী জজ আদালতে ১-১-২০২৫। আবার আমি জুন মাসে যে ২৫ সালের জুন মাসে যে একই বিষয়বস্তু নিয়ে আরেকটা মোকদ্দমা দায়ের করেছি ঢাকায় ইমরানের বিরুদ্ধে। এখন খুলনায় আমি যে মোকদ্দমাটা দায়ের করেছি ১-১ জানুয়ারির ১ তারিখে আর ২০২৫-এর জুনে যে মোকদ্দমাটা দায়ের করেছি আমি ঢাকায়, যদি এমন হয় ঢাকায় যে মোকদ্দমাটা আমি দায়ের করেছি ৬ মাস লেট করে হলেও ওই মোকদ্দমার বিচার্য বিষয়টা প্রথম গঠিত হয়েছে, এরপরে গঠিত হয়েছে খুলনার মোকদ্দমা। মানে খুলনার মোকদ্দমা দায়ের করেছিলাম জানুয়ারি মাসের ১ তারিখ ২০২৫ আর ঢাকায় মোকদ্দমা করেছিলাম জুন মাসের ১ তারিখে ২০২৫, ৬ মাস পরে। ঢাকার মোকদ্দমার বিচার্য বিষয়ে প্রথম গঠিত হয়েছে, খুলনার মোকদ্দমার বিচার্য বিষয় পরে গঠিত হয়েছে। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ধারা ১০ অনুযায়ী ঢাকায় যে মোকদ্দমার বিচার্য বিষয় প্রথম গঠিত হয়েছে এই মোকদ্দমাটা চলবে, আর খুলনায় যে মোকদ্দমার বিচার্য বিষয় পরে গঠিত হয়েছে সেই মোকদ্দমাটা স্থগিত হবে। তার মানে এই জায়গাতে মূল বিষয়টা হচ্ছে বিচার্য বিষয় কোন মোকদ্দমার এট ফার্স্ট গঠিত হয়েছে এইটা হচ্ছে বিষয়। কোন মোকদ্দমা প্রথম দায়ের করা হয়েছে এইটা ফ্যাক্ট না, বিচার্য বিষয় এইটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে উম, সাবিনা আপু যে অ্যান্সারটা দিয়েছিলেন আপনি কি আপনার ভুলটা বুঝতে পেরেছেন সাবিহা আপু? আমি একটু আনমিউট করে দিই, আপনার কাছ থেকে শুনতে হবে যে আপনারা বুঝলেন কিনা। হ্যাঁ সাবিহা আপু।
মোকদ্দমা দায়েরের সাথে ১০ ধারার কোনো সম্পর্ক নাই। যেই মোকদ্দমার বিচার্য বিষয় প্রথম গঠিত হবে সেই মোকদ্দমাটা চলবে, যেই মোকদ্দমার বিচার্য বিষয় পরে গঠিত হবে সেই মোকদ্দমাটা স্টে অফ স্যুট এর বিধান অনুযায়ী আদালত স্থগিতের আদেশ দিবে। আচ্ছা, তাহলে ধারা ১০ নিয়ে কারো আর এই বিষয়টা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যে মোকদ্দমা প্রথম চলবে দায়ের হবে সেই মোকদ্দমা চলবে, পরেরটা স্থগিত হবে, এই তথাকথিত প্রচলিত সর্বাধিক কমন ভুল, এই ভুল থেকে বের হয়ে আসতে পারলেন কিনা? আরো কোনো সন্দেহ আছে, কোনো দ্বিমত? আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা আসি ধারা ১১। ধারা ১১ তে কি বলা হয়েছে এবং ১১-র বিষয়বস্তুটা কেউ একজন বলেন, তারপরে আমি বলবো। শোনেন, যদি একটা মোকদ্দমা, এই সমস্ত কথাবার্তা বলার দরকার নেই, এগুলো সবাই জানে। মূল বিষয়বস্তুটা বলেন। রজু করা যাবে না, না। আরেকজন বলেন। আচ্ছা, আরেকজন বলেন। আচ্ছা, যাক, একটা ধারণা পাওয়া গেল। প্রত্যেকে একটু বলেন, ধারণাগুলো আমরা শুনি, তারপরে আমরা এটা নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ করব। আচ্ছা, আরেকজন বলেন। হুম, হুম। আচ্ছা, আরেকজন বলেন। আচ্ছা, বলেন। হুম, বলেন। আ আচ্ছা, ঠিক আছে। আরেকজন বলেন। আপনাদের আইডিয়া গুলো শুনি। তারপরে সবার ভুলগুলো আমি দূর করব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আরেকজন বলেন। সবার কাছ থেকে তো শুনতে হবে। আচ্ছা, আরেকজন বলেন। প্রত্যেকে কথা বলবেন। কথা বলার প্র্যাকটিস করবেন। কথা বলার প্র্যাকটিস করতে হবে। অ্যাডভোকেট হবেন, কথা বলতে হবে, কথা বলার প্র্যাকটিস থাকতে হবে। আইনের বিষয়টাকে বলতে পারতে হবে। হুম? এগুলো বলার দরকার নেই। আমি এগুলো বলতে নিষেধ করছি। এগুলো সবাই জানে। ক্লাস 1 2 র বাচ্চারাও জানে। এগুলো আমি কখনো পড়াইও না। আমি মূল পার্থক্যটা, আমি পার্থক্যটা বলতে চাইছি। জিজ্ঞাসা করছি বিষয়বস্তুটা কেমন হবে। ২ লাইনে বলবেন। এত ডিটেইলস কথা বলা যাবে না। আর কেউ বলেন? ওয়ালাইকুম আসসালাম। দায়েরে বাঁধা। আচ্ছা। আর কেউ? তো আমাদের মোটামুটি সিদ্ধান্ত আইডিয়া গুলো বিভিন্নভাবে সবাই বিভিন্ন কয়েকটা জায়গায় বিভক্ত হয়ে গেছে। আমরা এগুলো এক করব। আচ্ছা। তো যাই হোক, মূল যে পার্থক্যটা, মূল আমাদের ১১ ধারাতে যে পার্থক্যটা রেস জুডিকাটায়
সেটা হচ্ছে নো কোর্ট শ্যাল ট্রাই এনি শুট। আদালত হচ্ছে বিচার করবেন না। তো 10 এবং 11, 10-এ হচ্ছে জাস্ট বিচার্য বিষয় নির্ধারণ হয়েছে, যেটার বিচার্য বিষয় পরে নির্ধারণ হয়েছে সেইটা স্থগিত হবে। আদালত এই প্রসিডিংসটার সামনে এগোবে না, মানে বিচার্য বিষয় নির্ধারণের পরবর্তীতে যে কার্যক্রম, এই কার্যক্রমটা আর এগোবে না। আর 11-তে বলছে আদালত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে না। ট্রাই, নো কোর্ট শ্যাল ট্রাই, আদালত আর বিচার করবে না। তো এই জায়গাতে আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে মোকদ্দমা দায়েরে বাধা। হ্যাঁ, এটা আমরা প্রচলিত কথা বা অর্থে বলি। হ্যাঁ, তো এই জায়গাতে দায়েরে বাধা বলতে বোঝাচ্ছে আদালত এইটার বিচার করবে না, এই অর্থে বোঝানো হয়েছে। কিন্তু ওই যে আমরা একটা মোকদ্দমা দায়ের করতে গেলে সেরেস্তায় নিয়ে যাই, সিল সাপ্পড় মারে। আমার বাড়ি খুলনায়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা। যারা যারা বলেছেন দায়েরে বাধা এই অর্থে তাদেরকে বলছি, আমার বাড়ি হচ্ছে খুলনায়। আমি তো কথা বলছি নাকি? আগে শোনেন, আগে শোনেন তারপরে কথা বলবেন। আমার বাড়ি খুলনায়, আমি খুলনায় একটা মোকদ্দমা দায়ের করেছি ধরেন। আমি ঢাকায় আর একটা মোকদ্দমা দায়ের করলাম। এখন আমি ঢাকায় মোকদ্দমা দায়ের করেছি, আমার বাড়ি খুলনায়, আমি খুলনায় মোকদ্দমা করেছে কিনা এইটা কি আদালত খোঁজ নিবে নাকি জজ খোঁজ নিবে বলেন? একই বিষয় নিয়ে একই পার্টির মধ্যে 1000টা মোকদ্দমা করা যায়। একটা না, 1000টা করা যায়। পূর্বে নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে মোকদ্দমা করা যায় না, মোকদ্দমা দায়েরে বাধা কেউ বলছে আপনাকে? 1000টা মোকদ্দমা করা যায়। আপনি আদালতে হাজির হয়ে আদালতের কাছে প্রেয়ার জানাবেন যে এই মোকদ্দমাটা রেস জুডিকাটা দ্বারা বারিত, কারণ এই বিষয় নিয়ে পূর্বে একটা মোকদ্দমা নিষ্পত্তিকৃত হয়েছে। এবং আদালত সেই ক্ষেত্রেও আপনাকে প্রমাণ দিতে হবে যে সেইটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছিল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এবং সাক্ষীকে জেরাও করা হয়েছিল। জাস্ট একটা না, এই বিষয় নিয়ে কম তর্ক হয়নি। শত শত মামলা, শত শত বছর এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলা চলেছে। এখতিয়ার সম্পন্ন আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সাক্ষীকে জেরা করা হয়েছিল, সর্বোত্তম সাক্ষীর মাধ্যমেই মোকদ্দমাটা নিষ্পত্তি হয়েছিল। এই সবকিছু প্রমাণ করে আপনাকে আদালতের কাছে আবেদন করতে হবে, যেহেতু এটা হয়েছিল আইন অনুযায়ী এটা রেস জুডিকাটায় বারিত, এই জন্য এই মোকদ্দমাটা আপনি স্থগিত করেন অথবা খারিজ করে দেন, আমরা আদেশ চাইবো আদালতের কাছে। তাহলে কথাটা কি বোঝাতে পারলাম? কারণ আমরা তামাদি আইনের 3 ধারার ক্ষেত্রেও এরকম অ্যান্সার দিয়ে বসি যে তামাদি উত্তীর্ণ হয়ে গেলে আর মোকদ্দমা দায়ের করা যায় না। আরে ভাই, কে বলছে মোকদ্দমা দায়ের করা যায় না? 1000 বার দায়ের করা যায়। তামাদির বিষয়টি যেহেতু ঘটনা এবং আইনের সংমিশ্রণ, এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হবে, নির্ধারিত হবে। আপনি প্রমাণ যদি করতে পারেন এটা তামাদি হয়েছে, আইনে বারিত, দেন আদালত এটা খারিজ করবে। তামাদি উত্তীর্ণ হয়ে গেলে দায়ের করা যায় না, এই সমস্ত কথা আমরা শিখেছি। হ্যাঁ, আবার দেখেন,
আমিও এতটা বিপদে আছি যে এই সমস্ত কথাগুলো নোট থেকে মানে ভিন্নভাবে লিখতেও পারি না। কারণ ভিন্নভাবে এমনিতেই লিখলে মানুষজন প্রচুর পরিমাণে মানে নোটে এত এত ভালো ভালো ইনফরমেশন আমি তো কখনো ভালো পেজ যে পৃষ্ঠায় ভালো আলোচনা করেছি এই পেজটা শুধু আপলোড করি না, আমি সাধারণত নোট আপলোড করলে ঢালাও ভাবে সম্পূর্ণ 1 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত আপলোড করে দিই। হ্যাঁ, এত ইনফরমেশন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক জায়গায় করে দেওয়া এইটা নিয়ে কেউ কথা বলবে না। কোনো জায়গায় যদি আমার যে ছেলেটা টাইপ করে পারভেজ ভাই শরীয়তপুরে বাড়ি, সে ছেলেটা ডিগ্রি পড়ে, সে ল ব্যাকগ্রাউন্ডের না, তো আইনের অনেক জায়গায় অনেক কথাবার্তা টাইপ মিস্টেক করে সে। তো আমার পক্ষে তো আর সবগুলো শব্দ সেইভাবে চোখে বাঁধেও না। এইটা নিয়ে এত কথা, আরে বাবা স্যার এটা ভুল, এটা কি হবে, সঠিক কোনটা? আরে ভাই সিম্পল একটা বিষয়, একটা কমন সেন্স, এটা বই খুললেও বোঝা যায়, এটাকে আমার কাছ পর্যন্ত আসা লাগে। তো আমি একবার পরে চিন্তা করলাম যে একটা সিম্পল বিষয় নিয়ে যদি স্টুডেন্টদের এত মাথা ব্যথা হয়, সারা বাংলাদেশের টিচাররা যেটা পড়িয়েছে এই বিষয়টার ভিন্ন কোনো কিছু যদি আমি নোটে লিখি, এই নোটটা দুই একটা সেল টেল করে যাও কয়েক টাকা পাইতাম, এটাও মনে হয় আমার বন্ধ হয়ে যাবে। এই কাজগুলো করা যাবে না। তো সবাই যেভাবে কথাগুলো লিখেছে আমাকেও বাধ্য আমি বাধ্য হয়েছি সেই কথাগুলো লিখতে। বাট পরবর্তীতে আমি আবার ব্যাখ্যাও দিয়ে দিয়েছি কোন কথাটা কোন ভাবে প্রয়োগ হবে, সঠিক অর্থ কোনটা। হুম, দায়ের করা যাবে, আদালত খারিজ করে দিবে, এটা আদালতের জন্য বাধ্যতামূলক, বাট এটা আদালতে প্রমাণ করতে হবে শুনানির মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনি প্রমাণ করতে পারলেই তবে এটা খারিজ হবে, এর আগে না। তাহলে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে, এটা বোঝাতে পারলাম কিনা সবাই একটু বলবেন। মোকদ্দমা দায়েরে বাধা না, আপনি দায়ের করতে পারবেন, একই বিষয় নিয়ে 1000টা মোকদ্দমা দায়ের করা যায়। হ্যাঁ, যে মোকদ্দমা সব আইনে বাড়িত, আপনি অ্যাডভোকেটকে টাকা দেবেন, দেখবেন সেই মোকদ্দমা 10 বছর ধরে চালাই দিছে অ্যাডভোকেট। কি দেখছেন না? কোনোভাবেই হয় না, সব আইনেই বাড়িত, তারপরেও সেই মোকদ্দমা নিয়ে কি 10 বছর চালানো যায় না? অ্যাভেলেবেল উদাহরণ আছে। হ্যাঁ, 10 বছর চালানো যায় একটা মোকদ্দমা, সব আইনে বাড়িত, তারপরেও। আচ্ছা এইবার বলেন, শুনেন, ওই যে বিষয়গুলো আপনারা বোঝেন, যে বিষয়গুলো বইয়েও আছে, নোটেও আমার নোটেও দেওয়া আছে, এগুলো নিয়ে এত কথা বলার কিছুই নাই। যে বিষয়টা আপনারা জানেন না, ভুল জানেন, ভুলভাবে আপনারা উপস্থাপন করেন, সেই জায়গাটা হচ্ছে আপনাদের সংশোধন করে দেওয়ার দরকার। এবার ধারা 12 তে কি বলা হয়েছে এটা একটু আমাকে বলবেন, কারণ এবারের জুডিশিয়ারিতেও প্রচুর পরিমাণে এই সেকশনটা নিয়ে কোশ্চেন করেছে জাস্টিস স্যাররা। বর্তমানে আমাদের জুডিশিয়ারির যে স্যাররা আছেন, বার কাউন্সিলের ভাইভাতে এই স্যাররাই থাকবেন, তো ওনারা কিন্তু এই 12 ধারাটাকে খুব পছন্দ করেন। কারণ এক একটা টিমের এক একটা সাইকোলজি আছে। হ্যাঁ, আপনি যতই লজিক দেখান না কেন তার কাছে মুরগি ভালো লাগে। আবার অনেকে আছে, আপনি তারা যতই যা বুঝান না কেন সে শুধু ইলিশ মাছ খায়। আবার এমন পার্সন আমি দেখেছি, তাকে আপনি যত যাই বুঝাবেন না কেন তার শুধু ডাল প্রিয়। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা বোর্ড পার্সনের সাইকোলজি বুঝে আমাদের চলতে হবে। আর বর্তমানে আমাদের জুডিশিয়ারি বা প্রশ্ন প্রণয়ন কমিটিতে যে স্যাররা আছেন যারা কোশ্চেন করেন, স্যারদের সাইকোলজির সাথে তো আমি মোটামুটি ভালো পরিচিত। এই জন্য আপনাদেরকে পরীক্ষার আগে তো বলেই দিব কোন কি কি কোশ্চেন হবে, বা কারণ স্যারদের তো নির্ধারণ করা হয়, হচ্ছে চিঠি দেওয়া হয়, যিনি ফ্রি থাকবেন উনি হয়তো ভাই বোর্ডে থাকবেন, অনেকে অনেক বিজি থাকলে তখন তো উনি ভাই বোর্ডে থাকতে পারবেন না। তো সেই অনুযায়ী আপনাদেরকে আবার পড়াবো। আর এখন তো মোটামুটি ঢালাও আমি পড়াচ্ছি। তো 12 ধারাতে কি বলা আছে এটা একটু আমাকে বলবেন এবং ক্লিয়ার করে বলবেন, স্পষ্ট করে বলবেন। আচ্ছা, এক একজন করে বলেন, হ্যাঁ তারপরে।
আচ্ছা, দেওয়ানি মোকদ্দমা যদি কেউ দেওয়ানি আদালতে করে সে তো দেওয়ানি সম্পর্কিতই হতে হবে। হ্যাঁ, বিধি বলতে এখানে আমাদের দেওয়ানি কার্যবিধির আদেশের বিধিগুলোকে বোঝানো হয়েছে। আচ্ছা, আরেকজন বলেন ধারা 12 তে কি বলা হয়েছে? ভাইজান, আপনি যে বাংলা বলছেন, এই বাংলার অর্থ আপনিই ভালো করে বোঝেন না। একটু সহজ করে বলেন। বইয়ের ভাষা। হ্যাঁ। বিশেষ কারণ ২-১ টা উদাহরণ দেন। এক্সাক্ট করে কথা বলেন। আমাদের ১২ ধারাতে বলা আছে বিধি মোতাবেক বিশেষ কারণে পুনরায় বাধা, বারিত করা। বাট টু ফার্দার শুট আপনি পুনরায় একই বিষয় নিয়ে মোকদ্দমা করতে পারবেন না। কিন্তু এটা বিধিতে কোথায় বলা আছে, কি বলা আছে এটা একটু স্পষ্ট করে বলেন যে এই জায়গায় এইটা বলা আছে, এই কয়েকটা ক্ষেত্র পুনরায় মোকদ্দমা করা যাবে না, স্পষ্ট নিষেধ করা আছে। কাহিনী শেষ। অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবেও আপনার জানা থাকবে, হ্যাঁ, মক্কেলকে সহজে প্রতিকার দিতে পারবেন। আপনার কনসেপ্ট ক্লিয়ার। কথা হতে হবে স্পষ্ট। কোনো ভাঁজ থাকা যাবে না। যা শিখবেন স্পষ্টভাবে। হ্যাঁ, আরেকজন বলেন। ধারা 12 তে। আচ্ছা, এইটা বলা আছে কোথায়? আচ্ছা, আরেকজন বলেন। 12 ধারা সম্পর্কে কথা বলেন। হ্যাঁ, শুনছি। হ্যাঁ, হুম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 12 ধারা বাধা দিচ্ছে, ঠিক আছে, এবং 12 ধারায় বলে দিছে বিধি অনুযায়ী আপনি পুনরায় মামলা করতে পারবেন না, বারিত হবে। এখন বিধিতে কোন, কোন জায়গায় স্পষ্ট করে কয়েকটা ক্ষেত্র বলা আছে। এই ক্ষেত্র কয়টা কেউ জানেন কিনা এটা একটু। হ্যাঁ? ২ এ ১ টা ক্ষেত্র। আচ্ছা, আর? আচ্ছা, ঠিক আছে। ওকে। আর কেউ? হ্যাঁ, ধন্যবাদ। উনি একটা বলেছেন। দাদা একটা বলেছেন। অন্য কেউ? আচ্ছা, আর কেউ বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকজন বলেন। ধারা ১২ অনুযায়ী যে, যে জায়গায় যে ক্ষেত্রে স্পষ্ট করে বলা আছে আর মোকদ্দমা করা যাবে না। একদম ফুল স্টপ কথাবার্তা। এরকম কথাবার্তা শিখবেন ১-২ লাইন, বাস কাজে দিবে। হুম, আচ্ছা, যাই হোক, ওটা এটার মধ্যে পড়ে না। কারণ আমাদের ১২ ধারায় স্পষ্ট করে বলেই দিয়েছে বিধিতে থাকতে হবে এটা। বিধিতে যেখানে স্পষ্ট করে বলা আছে আমরা শুধুমাত্র সেই বিষয় নিয়েই এই দাবিটা তুলতে পারবো। অন্য কোনটা নিয়ে তোলা যাবে না। আর কেউ বলেন? আচ্ছা, আপনারা সবাই বাংলাদেশের এত, এত নামি দামি কোচিং এ লাইভ দেখেন, বিভিন্ন কোচিং এ পড়েছেন। হ্যাঁ? আমার কাছে না হয় খুব অল্প কয়েকজন পড়েছেন। বাকিরা সবাই তো খুব বাংলাদেশের নামি দামি কোচিং এ পড়েছেন। তো আপনারা কি বলেন? একটা সিদ্ধান্ত দিয়ে একটা সিদ্ধান্ত দেন। ভুল হোক, সঠিক হোক বলেন। আমরা এরপরে আইডিয়া গুলো ক্লিয়ার করব। কারণ আপনারা আপনারা যেটা জানেন, বা যে জিনিসটা প্র্যাকটিস করি, আমরা না চাইলেও আমাদের অবচেতন মনে সেই অ্যান্সারটা বের হয়ে যায়। সেই ভুলটা আমরা চাই। নয়েজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এবার একটু আপনাদেরকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে বিধিতে বলা আছে ৪ টি জায়গায়। একই বিষয় নিয়ে পুনরায় মামলা করা যাবে না, বিধিতে বলা আছে কয়টি জায়গায়? ৪ টি জায়গায়। সবকিছু স্পষ্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে কথাবার্তা। কোন ইনফিনিটি টাইপ কথাবার্তা হলে চলবে না। স্পষ্ট। নাম্বার 1, আদেশ ২, বিধি ২ এ বলা হয়েছে
মোকদ্দমার সমগ্র দাবি আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। মোকদ্দমার সমগ্র দাবি আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বাড়ি ভাড়ার উদাহরণটা মনে আছে আপনাদের? আপনি 4 মাসের বাড়ি ভাড়া পান, আপনি 3 মাসের বাড়ি ভাড়ার জন্য মোকদ্দমা করলেন, পরবর্তীতে যে আবার কিছুদিন পরে যে ওই 1 মাসের জন্য আবার মামলা করবেন, আপনি কি এটা করতে পারবেন? পারবেন। পারবেন না, এটা পারিত হবে। হ্যাঁ, স্পষ্ট করে বলা হয়েছে। অর্থাৎ আপনাকে আপনার যে দাবি, যে বিষয় নিয়ে আপনি মামলা করতে চান, সেটা আপনাকে একবার ক্লিয়ার করে ফ্রেশ হ্যান্ডে আসতে হবে। পরবর্তীতে আপনি আবার বলতে পারবেন না, উফ, আমার এটা বাদ পড়ে গেছে, এটা নিয়ে আমি আবার করতে চাই না। আপনি যেটা বাদ দিয়েছেন মানে আপনি ওইটার দাবি পরিত্যাগ করেই দিয়েছেন। কথা বুঝাতে পারলাম? আচ্ছা, শুধু তো এমন না যে আমি কথা বললে আপনাকে বলছি, সবার কাছ থেকে শুনতে চাচ্ছি। এরপরে আদেশ নয় বিধি নয় বলা হয়েছে বাদীর ত্রুটির কারণে, বাদীর বিরুদ্ধে যদি আদালত ডিক্রি বা আদেশ দেয়, মোকদ্দমা খারিজ করে, তাহলে পুনরায় মোকদ্দমা দায়ের করা যায় না। খারিজের আদেশ রদের আবেদন করা যায়, বাট পুনরায় মোকদ্দমা করা যায় না। তাহলে আদেশ নয় বিধি নয় অনুযায়ী বাদীর ত্রুটির কারণে মোকদ্দমার খারিজ হলে ওই বিষয় নিয়ে পুনরায় মোকদ্দমা করা যায় না। বলেন আর একবার, আপনি আমার সাথে রিপিট করেন, মুখস্থ করে দিই একবারে। যায় না। খারিজের আদেশ রদের আবেদন করা যায়। আচ্ছা, দুই, আদেশ দুই বিধি দুই, আদেশ নয় বিধি নয়। এরপরে হচ্ছে আদেশ 22 বিধি নয়। সেখানে কি বলা হয়েছে? আদেশ 22 বিধি নয়। মানে এইখানে হচ্ছে যে বিষয়টা, যদি কেউ মানে এই প্রবেট, দেউলিয়া, হ্যান ত্যান, এগুলো বিবাহ সংক্রান্ত কারো মৃত্যুবৃত্ত হয়েছে, তো এই অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে একটা মোকদ্দমা যদি একবার খারিজ করে দেওয়া হয়, পরবর্তীতে এই বিষয়বস্তু নিয়ে আর মোকদ্দমা করা যায় না। আদেশ 22 বিধি নয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে একবার এই বিধিতে বর্ণিত মোকদ্দমা খারিজ হলে পুনরায় আর মোকদ্দমা দায়ের করা যায় না। আর আদেশ 23 বিধি 1-3 স্পষ্ট করে বলা হয়েছে মোকদ্দমা চলমান অবস্থায় আদালতের বিনা অনুমতিতে আপনি যদি মোকদ্দমা প্রত্যাহার করেন, তাহলে একই কারণে পুনরায় আপনি আর মোকদ্দমা দায়ের করতে পারবেন না। আদেশ 23 বিধি 1-3 কি বলা হয়েছে? আরেকজন বলেন। আচ্ছা, তাহলে ধারা 12-তে এই যে পুনরায় মোকদ্দমায় বাধা, এই বিষয়টা আজকে কি ক্লিয়ার হলো? যে বিধিতে
বিধি অনুযায়ী, কিন্তু সেই বিধি অনুযায়ী কি আছে এইটা যদি আমরা না জানি, ১২ ধারা কোনোদিন প্রয়োগ করতে পারবো না, এই দাবিও আমরা কখনো দেওয়ানি আদালতে তুলতে পারবো না। কি সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? ধারা ১২ তে যে বলা হয়েছে পুনরায় মোকদ্দমায় বাধা বা বাট টু ফার্দার শুট, বিধিতে যেখানে নিষেধ করা হয়েছে ৪টি জায়গায় যে নিষেধ করা হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? ইয়েস অর নো? সবাইকে কথা বলতে হবে। আচ্ছা, একজন টেক্সট করেছে আমি ক্লাসে ঢুকতে পারছি না। ও ভাই, মোবাইল আপনার কোন ব্র্যান্ডের নেট ইউজ করেন সেটাও আপনি জানেন। ফোন মাঝে মাঝে আপডেট না রাখলে, গুগল মিট আপডেট ভার্সন না রাখলে আমার এটা, গুগল মিটের ক্লাসে ঢুকবেন কি? কারণ গুগল মিটের এই পেইড ভার্সন এটা পরিচালিত হয়েছে ইউএসএ থেকে। লিংকে দেখেন না ইউএস এর ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের তো টাকা দিয়ে কিনে নিতে হয়। হ্যাঁ, আনলিমিটেড টাইমের জন্য, পার্টিসিপেন্টদের জন্য, টাইমের জন্য গুগল মিটের এই সফটওয়্যারের এটা কিনতে হয় আমাদের টাকা দিয়ে, প্রতি মাসে পে করতে হয়। হ্যাঁ, তো আপনাদের যদি গুগল মিট সফটওয়্যারটা আপডেট না থাকে, সেই ক্ষেত্রে আপনারা গুগল মিটের লিংকে ঢুকতে পারবেন না। আর ফোনে কারো প্রবলেম থাকলে সেটা আমি কিভাবে সমাধান দিব? আপনাকে বুঝতে হবে আপনি কেন ঢুকতে পারেন না ক্লাসে, এগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, এইবার একটু আসি উম, আপনাদের ভাইবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আচ্ছা, অ্যামেন্ডমেন্ট হয়েছে যেহেতু ধারা ২৬-এ, সিপিসি অ্যামেন্ডমেন্ট ২০২৫-এ সর্বপ্রথম কোন ধারায় অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে? ধারা ২৬-এ। ২৬-এ অ্যামেন্ডমেন্ট কি আনা হয়েছে? আহ, ঠিক আছে। অনেক সময় জিজ্ঞাসা করে বসতে পারে তো, এটা এই কারণে বলা। আচ্ছা, ধারা ৪৮-এ কি বলা হয়েছে একটু বলেন তো? আচ্ছা, ডিক্রি জারির তামাদি সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, ডিক্রি জারির তামাদি। তো ডিক্রি জারির তামাদি আমি নোটে যেভাবে বলেছি সেটা একটু আপনারা করেন। হ্যাঁ, বলেন তো। প্রথম বক্তব্য হচ্ছে নিষেধাজ্ঞা ডিক্রি ব্যতীত অন্য কোনো ডিক্রি জারির জন্য ১২ বছর পর আর ডিক্রি জারির আবেদন করা যাবে না। এটা হচ্ছে প্রাইমারি লেভেলের কথা। নিষেধাজ্ঞা ডিক্রি বাদে অন্যান্য কোনো ডিক্রি জারির জন্য ১২ বছর পরে আপনি ডিক্রি জারির আবেদন করতে পারবেন না। এরপরে বলা হয়েছে ১২ বছর পরেও ডিক্রি জারির আবেদন যদি আপনি যদি আপনি প্রমাণ করতে পারেন যে প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে ডিক্রি জারিতে আপনাকে বাধা দেওয়া হয়েছিল। তার মানে প্রথমে বলা হয়েছে ১২ বছর পরে ডিক্রি জারির আবেদন করা যাবে না। পরে বলা হয়েছে ১২ বছর পরেও আবেদন করা যেতে পারে যদি প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে ডিক্রি জারিতে বাধা দেওয়া হয়। সেই ক্ষেত্রে ১২ বছর পরেও আবেদন করা যেতে পারে। এখন এই জায়গাতে আমাদের উচ্চ আদালত বিভিন্ন মামলায় সিদ্ধান্ত দিয়েছে।
এখন কথা হচ্ছে যে ডিক্রি জারির তামাদি অনেকগুলো জায়গাতে আছে। সিপিসির ধারা ৪৮-এ বলে দেওয়া আছে ১২ বছর। পরেও করা যাবে যদি বল প্রয়োগ প্রতারণার মাধ্যমে বাধা দেওয়া হয়। আবার তামাদির অনুচ্ছেদ ১৮১, ১৮২, ১৮৩ তেও ডিক্রি জারির তামাদি সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমে আমরা একটু তামাদির অনুচ্ছেদ ১৮৩ এখান থেকে একটু ঘুরে আসি। অনুচ্ছেদ ১৮৩-তে বলা হয়েছে হাইকোর্টের রায়, ডিক্রি, আদেশ কার্যকর করার আবেদনের তামাদি হবে ১২ বছর। তার মানে হাইকোর্টের রায়, আদেশ, ডিক্রি কার্যকর করার আবেদন আপনাকে ১২ বছরের মধ্যে করতে হবে। আর তামাদের অনুচ্ছেদ ১৮২-তে বলা হয়েছে যে যেই ডিক্রি জারির বিধান দেওয়ানি কার্যবিধির ধারা ৪৮-এ নাই, মানে ৪৮-এ এই সম্পর্কে কিছু বলা হয়নি বা ৪৮ অনুযায়ী আপনি করতে পারছেন না, অনুচ্ছেদ ১৮৩ অনুযায়ী আপনি করতে পারছেন না, এবং সেই ডিক্রিটি যদি রেজিস্ট্রি যোগ্য হয় তাহলে তার তামাদি হবে ৬ বছর, আর রেজিস্ট্রি যোগ্য না হলে তার তামাদি হবে ৩ বছর। তবে এই জায়গাটাতে 48 ডিএলআর এডি ১৪১ আদালত বলেছে যে আপনি যদি ৩ বছরের মধ্যে ডিক্রি জারির প্রথম আবেদনটা করেন তাহলে ১২ বছরের মধ্যে প্রতিকার না পাওয়া পর্যন্ত আপনি একাধিকবার আবেদন করতে পারবেন। আর যদি আপনি ৩ বছরের মধ্যে ডিক্রি জারির প্রথম আবেদনটা না করেন তাহলে আপনি কেবলমাত্র একবারই করতে পারবেন। আবার দেওয়ানি কার্যবিধির আদেশ ২১ বিধি ২২-এ আরেকটা কথা বলা হয়েছে, ডিক্রি জারির প্রথম আবেদন আপনি যদি ২ বছরের মধ্যে দায়ের করেন তাহলে দায়ীকে আপনার নোটিশ দিতে হবে না। আর ২ বছর পরে যদি আপনি ডিক্রি জারির প্রথম আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার দায়ীকে নোটিশ দিতে হবে। আর ১৮১-তে বলা হয়েছে যেই ডিক্রি জারির মেয়াদ সম্পর্কে বা যেই ডিক্রি জারির কথা ধারা ৪১-এ নাই, তামাদির অন্য কোনো অনুচ্ছেদেও নাই, সেই ধরনের ডিক্রি জারির তামাদির মেয়াদ হবে ৩ বছর। যেমন ১৪৪ অনুযায়ী প্রত্যর্পণের ডিক্রি জারির তামাদি সম্পর্কে কিছু বলা হয়নি। আবার নিষেধাজ্ঞার ডিক্রি জারির তামাদি সম্পর্কেও কিছু বলা হয়নি। তার মানে ১৮১ অনুযায়ী নিষেধাজ্ঞার ডিক্রি জারির তামাদি এবং প্রত্যর্পণের ডিক্রি জারির তামাদি ৩ বছর হবে। এই কথাগুলো একটু মনে রাখবেন, আমার নোটেও দেওয়া আছে। এগুলো আমার ফেসবুক পেজেও আমি এই নোটটা আপলোড করে দিয়েছি। তাহলে ডিক্রি জারির তামাদিটা কেমন হবে মোটামুটি একটু আইডিয়া হলো কিনা? এটা একটু মনে রাখবেন, হ্যাঁ? আমাদের সিপিসির অ্যামেন্ডমেন্ট নিয়ে বলেন। তাই তো বললাম। আচ্ছা, আচ্ছা, এবার একটু বলেন আমাদের দেওয়ানি কার্যবিধির ধারা ৫৬-তে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা কি একটু বলতে পারবেন কেউ একজন? ধারা ধারা ৫৬-তে কি বলা আছে আগে এটা বলেন। আচ্ছা, তার মানে
আমাদের যারা দুর্নীতি করে মানুষের পকেট টাকা মেরে মেরে বউয়ের নামে টাকা রাখতো, কারণ দেওয়ানি আদালত এইটা নিয়ে তো মহিলাকে গ্রেপ্তার বা আটক করতে পারবে না, এই কারণে। কিন্তু এটার থেকেও বাঁচতে পারবেন, মামলা হইলেই বউকে প্রেগনেন্ট করতে হবে, কারণ আইনে এখন বলা আছে প্রেগনেন্ট মহিলাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। কারণ আমরা বাঙালিরা এত মেধাবী, আমরা কোনো না কোনো উপায় ঠিকই বের করে ফেলি। আহ, না না, আপনি তার নামেই করলেন না রে ভাই, ডেট নিয়ে নিয়ে 6 মাস, 6 মাসের মধ্যে দেখবেন মহিলা প্রেগনেন্ট, তখন আপনি হ্যাঁ, এই জন্য আমাদেরকে আইন দিয়ে আটকানো খুব কঠিন। আমরা জাতি আমরা জাতি হিসেবে আসলে খুব মেধাবী তো। আচ্ছা, আপনারা কি কখনো কোনো ভিডিওতে জাপানের জেল দেখেছেন? জাপানের কারাগার দেখবেন, ইউটিউবে ভিডিও আছে জাপানের জেলের। তাদের কারাগার এতটা উন্নত, নিচে